পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা, পর্ব সংখ্যা ৫৫ এর প্রথমার্ধ। মায়েরা তখন অন্ধকার আকাশপানে মুখ বাড়িয়ে ছাদের কিনারে রেলিং ধরে দাঁড়িয়ে, চোখের কৌটা অশ্রুতে পূর্ণ। বিশেষ কোনো কারণ নেই, আগাম বার্তা ছাড়াই একাকী থাকলে এভাবে অশ্রুরা এসে ভিড় জমায় চোখে। জোরে ধমক দিয়েও তাদের আটকে রাখা যায় না। কাঁদছেন? মায়েরা চমকে ওঠে। অশ্রু দেখাতে চায় না সে। অন্যত্র মুখ ঘুরিয়ে চোখ মুছে পাশে ঘাড় বাঁকিয়ে তাকালো। ভ্রু সংকুচিত করে গম্ভীর মুখে জিজ্ঞেস করে, তুমি এখানে? আপনাকে নিচে কোথাও না পেয়ে গন্ধ শুকতে শুকতে চলে এলাম। মৃদু হাসল জেসি। খানিক সময় নীরবে কেটে গেল। এরপর আবার বলল, ওনার মতো আপনিও কি আমায় অপছন্দ করেন? সরল সোজা প্রশ্ন। মায়েরা ঠোঁটে ঠোঁট চেপে শান্ত চোখে তাকালো। জিছান অনুরোধ করেছিল বিয়ের দিন জেসিকে যেন না জানানো হয়। মেহেরাবের সাথে জেসির নয়, বরং সুখের বিয়ে হওয়ার কথা ছিল। মায়েরা অবিশ্বাস্য চোখে চেয়েছিল সেদিন। একে তো ঠকিয়েছে তাদের, উপরন্তু অনুরোধ করছে যেন যখন তাকে জিজ্ঞেস করা হলো যাদের ঠকিয়েছেন তাদের কাছেই আবার অনুরোধ পেশ। মনে হচ্ছে না এর প্রতিশোধ চাইলে আমরা জেসি মেয়েটার উপর নিতে পারি? একা ছেড়ে দিচ্ছেন আমাদের সাথে। একবারও মনে হচ্ছে না আমরা ওর উপর নির্যাতন করতে পারি? বর্ণ হেসেছিল ঠোঁট এলিয়ে। বলে, এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বলেই তো জেসির জীবনসঙ্গী হিসেবে ডক্টরকেই সিলেক্ট করা হয়েছে। এছাড়া ভরসা আছে আপনার উপর, মিসেস মায়রা। মাত্র যা বললেন এমন কিছুই জেসির সাথে হবে না, তার গ্যারান্টি দিয়ে দিলাম এখনই। মায়রা ফোঁস করে শ্বাস ছাড়ে। আজব ব্যাপার তো, সত্যি জেসির উপর রাগ ক্ষোভ কাজ করছে না কেন যেন। অবশ্য প্রথম থেকেই তার সামনে মায়রা যথেষ্ট গম্ভীর এবং কঠোর, কিন্তু মেয়েটার ফর্সা কোমল মুখশ্রীর বাঁকানো দুঠোঁটের হাসি ফুটিয়ে তাকাতেই কেন যেন খুব কঠিন থাকতে পারছে না। জানতে চাইল, মেহরাবের সাথে তোমার বিয়ের কথা কখন আর কিভাবে হলো? জেসি খানিক নিকটে ঘেঁষে এলো, চোখ পাকিয়ে ফিসফিস করে, অ্যাকচুয়ালি ভাইয়া ফোনে কারোর সাথে কথা বলছিল তখন। হাতে আপনার ভাইয়ের ফটো ছিল, বিয়ের সম্পর্কে কিছু বলছিল। আমি ভাইয়ার রুমে কফি নিয়ে গেলে ফটোটা দেখতে পাই, আর প্রথম দেখাতেই লজ্জায় চোখ ঢেকে নিল ওড়নায়। মায়েরা হতভম্ব গলায় বলল, ভাইয়াকে সরাসরি বলেছ মেহরাবকে তোমার পছন্দ হয়েছে? অন্য কোথাও পাত্রী দেখার কি প্রয়োজন? তুমি তো আছোই। এমন কিছু? ওপর নিচ মাথা ঝাঁকায় জেসি। মায়রার কপালে হাত, প্রলম্বিত দম ছেড়ে বিড়বিড় করে ডেঞ্জারাস। এরপর স্বভাবগতই গম্ভীর গলায় বলল, তোমার ভাইয়াও মেনে নিল? ধমকায়নি, নিষেধ শাসন কিচ্ছু করেনি? হঠাৎ জেসির মুখভঙ্গি পাল্টে এলো। কোমল চোখে মৃদু হাসল। আকাশের দিকে হাত বাড়িয়ে তারাদের লক্ষ্য করে বলল, আমি যদি কখনো ভাইয়াকে ব্যাস এমনিতেই কথায় কথায় মুখ ফসকে বলি ওই তারাটা আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, নিঃসন্দেহে এটা অসম্ভব জেনেও আমার ভাইয়া শেষ চেষ্টাটা করে দেখবে। সেখানে এটা তো বিয়ে। কতটা জানতে মেহরাব সম্পর্কে? সে যদি বখাটে চরিত্রহীন হয়? আমার ভাইয়া এমন খারাপ মানুষের সান্নিধ্যে কখনোই যাবে না। ভাইয়ের প্রতি এতটা বিশ্বাস? তৎক্ষণাৎ জবাব দেয় না জেসি। একটু সময় নিয়ে ঠোঁটে হাসির রেখা টেনে বলল, আমাদের বাবা মানেই জানেন? মায়েরা ভ্রু তুলে চায়। শুনেছি। আমার মা বাবা কিন্তু স্বাভাবিক মৃত্যু ঘটেনি, নির্মম মৃত্যু দেওয়া হয়েছিল তাদের। মহলে আগুন ধরিয়ে দিয়েছিল কেউ বা কারা। চমকে তাকালো মায়েরা। মুখ থেকে ছিটকে আসে মৃত্যু দেওয়া হয়েছিল। অপরাধ। জেসির দৃষ্টি অদৃশ্যে। রাতের আকাশ নিকষ কালো। ছাদের রেলিংয়ে হাত চেপে কাঁধ ঝাঁকিয়ে সে বলল, জানি না কি ছিল তাদের অপরাধ। ভাইয়া বেশি কিছু বলেনি। একটু সময় নিয়ে থেমে বলল, ওটা গ্রামের বাড়ি, দাদুর আমলের জমিদার মহল ছিল নাকি। আমার বয়স তখন 5 মাস। একদিন রাতে সবাই গভীর ঘুমে। রাতের আধারে চারপাশ থেকে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। দাদু, দিদা, বাবা মা, কাকি কাকু আরও অনেকের চিৎকার, একটু বাঁচাও। বাড়ির প্রতিটি দরজা জানালা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়, যাতে ভেতরের কেউ চাইলেও বাইরে বের হতে না পারে। মায়ের শাড়িতে নাকি আগুন ধরে গিয়েছিল প্রায়। ধোঁয়ায় শ্বাসকষ্ট, হাতে গায়ে জ্বলন্ত আগুনের ফুসকা নিয়ে বাড়ির পেছনের একটা কাচের ছোট্ট জানালা ভেঙে ভাইয়াকে বের করে দিয়ে তার হাতে আমায় তুলে দিয়েছিল। বলেছিল, পালা খোকা, এই গ্রাম থেকে বহু দূরে, বোনকে দেখে রাখিস, খুব আদরে জড়িয়ে রাখিস বুকে। চোখের কৌটোর ভরে এলো জেসির, কণ্ঠ ধরে আসে, টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ে। মায়েরা স্তব্ধ, কৌতূহল জাগে। তারপর কি হলো? মায়ের আদেশ মতো ভাইয়া শহরে চলে এলো, প্রাণপণে ছুটে দৌড়ে। ভাইয়ার তখন 15 কি 16 বছরের। পরিবার, আত্মীয় স্বজন কেউ নেই পাশে। পেটে ক্ষুধা,
দুর্বল শরীর নিয়ে রাস্তায় ঘুরে বেড়ালো 3 দিনের বেশি। একটু জিরিয়ে নেয় জেসি। এরপর আবার বলে, পৃথিবীর মানুষগুলো বড্ড নিষ্ঠুর। হাত পেতেও দুমুঠো খাবার পাইনি ভাইয়া। খিদের জ্বালায় আমি বেশি কাঁদছিলাম দেখে মুখে কাপড় গুজে দিয়েছিল, যেন শব্দ বেশি না আসে। পানি খেয়েই কেটে গেল আরও 2 দিন। এরপর ভুবনে রাত নেমে এলো রীতিমতো। থাকার জায়গা নেই। ফুটপাতেই আমায় বুকে জড়িয়ে বসে রইলে ভাইয়া। হঠাৎ কুকুরের ডাকে ভয় পেয়ে ছুটতে শুরু করে সেদিকে 2 চোখ যায়। ছুটতে ভাইয়ার সাথে ধাক্কা লেগে গেল তারই বয়সী একজনের সাথে। জানেন কে ছিল সে? এই পর্যায়ে জেসি অশ্রুসিক্ত চোখে হাসে। মায়েরা জানতে চায় কে? আমার হিরো। হিরো? উনি কে? আশফিয়ান বর্ণ, রকস্টার। হিরো সেদিন ভয়ে জড়সড় আমাদের শহরে আসার গল্প শুনল। এই প্রথম কেউ আগ্রহ ভরে শুনল আমাদের গল্প। এরপর দুজনকে একটা বস্তিতে নিয়ে গেল। ওই বস্তিতে তার পরিচিত একজন বুড়িমা একা একা থাকতো, ওনার কাছে। এরপর নিজের টিফিনের জমানো টাকা থেকে আমাদের পেট ভরে খাওয়ালো। মাথা গুজার ঠাঁই হয়ে গেল কোনো রকম। চুপ হয়ে গেল সে। হাতের উল্টো পিঠে চোখ মুছে হাসে। মায়রার দিকে তাকায়। গম্ভীর মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে, পাপড়ি ভেজা। তার সাথে সাথে নিজেও অস্ত্র বিসর্জন দিয়েছে হয়তো, এখন মুছে ফেলেছে। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। মায়েরা প্রশ্ন করলো, তারপর কি হলো? তারপর দুমুঠো খেয়ে জীবন তো বাঁচিয়ে রাখতে হবে। ভাইয়া দিনমজুরের কাজ শুরু করে। ইট ভাঙচুর, সিমেন্ট কাঁধে তোলা, লাকড়ির গাছা মাথায় নেওয়া, আরও কঠিন কাজ। নাজুক হাত দুটোর কি নাজেহাল অবস্থা হতো তখন। 1 গ্লাস পানি ঢেলে না খাওয়া ছেলেটাও জেসির প্রলম্বিত দম ছেড়ে বলে, কাজ করার সময় আমায় একা ছাড়েনি কখনো। মায়ের আদেশ ছিল তো বনুকে দেখে রাখতে। আমায় পাশে শুয়ে রেখে ভাইয়া কাজগুলো করত, হোক রোদ হোক বা বৃষ্টি। মাঝে মাঝে হিরো এসে দেখে যেত আমাদের। একদিন ভাইয়াকে স্কুলে ভর্তি হতে বলল। এমনিতেই পেটে খাবার জুটে না, তার উপর পড়ালেখা। এর কিছুদিন পর হিরো তার বাবার পকেট থেকে টাকা এনে ভাইয়াকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দিল। সেবার কোনো অজুহাত শুনল না। প্রাইভেট পড়ার টাকা ছিল না, তাই হিরো যা পড়তো সেটা এসে আমার ভাইয়াকে পড়াতো। অপরিচিত, অজানা, অচেনা কোনো মানুষের জন্য এতটুকু ত্যাগ কে করবে এই শহরে? আমার হিরো করেছিল সেদিন। এরপর বড় হতে লাগলাম ভাই বোন দুজন। ভাইয়া আমাকে চোখের আড়াল হতে দিত না খুব একটা, প্রয়োজন ছাড়া। ভাই কলেজে ওঠার পর টিউশনি শুরু করে। বস্তি থেকে একটা ছোটোখাটো অল্প দামের বাড়িতে উঠলাম দুজন। ততদিনে বস্তির ওই বুড়িমা দুনিয়া ছেড়ে বিদায় নিল। দিন চলতে ভাইয়া ভার্সিটিতে উত্তীর্ণ হলো। হঠাৎ একদিন থেমে যায় জেসি। অনেক কিছুই ঘটে গেল এরপর। হঠাৎ অনেক কিছু জেসি ব্যাখ্যা করলো না। মায়রার কৌতূহলী চোখ প্রত্যক্ষ করে শুধু বলল, ভাগ্যের পাশা পাল্টে গেল। এই শহরের অলিগুলি ঘুরে সেদিন যেই ভাইয়া এক মুঠো ভাত পায়নি, আজ সে প্রতিদিন এমন হাজারো জনকে খাওয়ানোর সামর্থ্য রাখে। কিছুক্ষণ নীরবতা। জেসি ফের বলে, যেই ভাইয়া আমাকে সেই ছোট্ট শিশুটি থেকে নিজে হাতে আদরের যত্নে এই আমিকে তৈরি করেছে, তার উপর বিশ্বাস রাখবো না? জানেন, এই পৃথিবীতে আমার কেবল 2টো চাহিদা। মায়েরা শুনছিল নিঃশব্দে। মুখ খুলল, ব্যাস 2টো। একটা, আমার ভাইয়াকে পৃথিবীর সবচেয়ে সুখী দেখা। অন্যটা, ভালোবাসা কুড়াতে। আমি চাই আমার আশেপাশে যারা থাকবে তাদের হাসি খুশি রাখতে, বিনিময়ে তাদের ঝুলি থেকে অল্প বিস্তর আদর ভালোবাসা কুড়িয়ে নিতে। দিবেন আমাকে একটুখানি ভালোবাসা? আমি না বড্ড ভালোবাসার কাঙাল। প্রচণ্ড কাতর শোনালো তার স্বর। চোখ চকচক করে উঠল। মায়েরার কি হলো কে জানে। হাত তুলে জেসির গাল ছুঁয়ে দেয়। হুটহাট যেমন হাসতে পারো তেমনি কাঁদতেও পারো দেখছি। কাঁদতেও পারি? ভাই, কখন এলি? মায়ের দৃষ্টি অনুসরণ করে জেসিও সিঁড়ির দিকে তাকায়। 2 হাতে কফির মগ চেপে মেহেরাব দাঁড়িয়ে। এগিয়ে এলো হাস্যহীন মুখে। ফাঁকে জবাবটা দিয়ে দিল, এলাম খানিক আগে। না বলে কয়ে কান পেতে অন্যের কথা শুনছিলেন। প্রশ্নটি করতে জিভখানা সুরসুরি দিচ্ছিল জেসিকে, তবে দমিয়ে নিল নিজেকে। মেহেরাব দুজনের কাছাকাছি এসে মগ হাতে স্থির দাঁড়িয়ে রইল। একটা নিজের জন্য, অপরটা বোনের জন্য এনেছিল। কিন্তু এখানে তো 3 জন উপস্থিত। ভাইয়ের অস্বস্তি বুঝতে পেরে মায়েরা তড়িঘড়ি করে ওঠে। আমি যাই। মিরাফ ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে কান্না জুড়ে দেবে। সে চলে গেল। এদের দুজনকে একা ছাড়া দরকার। বোঝাপড়া না হয় নিজেরাই করে নিক। নীরবতা চলছে ক্ষণ। নিঃশ্বাসের শব্দটিও শোনা দুষ্কর। জেসি আর চোখে তাকায়। মেহরাবের দৃষ্টি অন্যত্র ছিল। গলা খাকারি দিয়ে নিজেই মুখ খুলল। মেবি কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, একাই 2টো খাবেন?
মেহেরাব রাগল না, বরং শীতল দৃষ্টিপাত করে। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে নজর অন্যদিকে রেখে একটা কাপ বাড়িয়ে দেয়। এটাতেও মেয়েটার আপত্তি। বলল ফটাফট, যদি আমাকে দেওয়ারই হয় তো এদিকে ফিরে দিন। এখন দেখে মনে হচ্ছে মনের বিরুদ্ধে গিয়েই দিচ্ছেন। বর্ণকে স্টেজে উঠতে দেখে জড়সড় হয়ে দাঁড়ায় সুখ। পুরুষটি এদিকে আসছে কেন, তাও চেহারা উন্মুক্ত রেখে। দর্শকের মাঝে হৈ হৈ লেগে গেল রকস্টার আশফিয়ান বর্ণকে আকস্মাৎ উপস্থিত দেখে। এটা স্বপ্ন অথবা ঘোর নয়তো। অতিথিদের সাথে চোখের ইশারায় কুশল বিনিময় করে হাতে মাইক্রোফোন নিয়ে সুখের পাশে এসে থামল বর্ণ। উৎসুক জনতার উদ্দেশ্যে বলল, ঠোঁটে বরাবরের মতো প্রাণবন্ত হাসির রেখা টেনে, গাইজ, দেয়ার ইজ নাথিং টু প্যানিক অ্যাবাউট। সুখের হাত মুঠোয় পড়ে, শি ইজ মাই সাইলেন্ট কুইন, নাও আই উইল বি হার ভয়েস, ডাজ এনি ওয়ান হ্যাভ এনি অবজেকশন? স্বয়ং আশফিয়ান বর্ণ কারো কণ্ঠ হবে, এতে কারো কোনো আপত্তি থাকতে পারে? প্রশ্নই ওঠে না। অডিয়েন্স একযোগে জবাব দেয়, নো, কোনো আপত্তি নেই। সুখকে নিজের নিকটে টেনে আনে বর্ণ, চোখে চোখ রাখে, দৃঢ় গলায় জানায়, সুইট হার্ট, বল কি বলতে চাস? সুখ তখনও স্তব্ধ। দর্শকের করতালি হৈ হইতে ঘোর কাটল। বর্ণ চাতক পাখির মতো তার ঠোঁটের দিকে চেয়ে ঢোক গিলে। এরপর চোখে চোখ রেখে ভ্রু নাচায়, অর্থাৎ যা বলতে চায় তা নিশ্চিন্তে বলার ভরসা দিচ্ছে মানুষটি। আমার আব্বু আমার প্রথম অনুপ্রেরণার প্রাণকেন্দ্র। আমি বলতে পারি না এই নিয়ে অগোচরে অথবা মুখোমুখি দাঁড়িয়েও কতজনের কত কি বলে দেয় অবলীলায়। এসবের মোকাবেলা করে যতবার আমি ভেঙে পড়েছি, ঠিক ততবেলায় কাঁধে ভরসার হাত রেখেছে আমার আব্বু। মাথায় হাত বুলিয়ে এই দুর্বলতাকে পিষ্ট করে সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। কপালে চুমু এঁকে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য বাঁচতে শেখার অনুপ্রেরণা দৃঢ় করেছে আমার আম্মু। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষ। সুখ ঠোঁটে বলছে আর শব্দগুলো কণ্ঠ ফোরে উচ্চারণ হচ্ছে বর্ণর। রুবায়েতের চোখে অশ্রু, ঠোঁটে হাসি। তামির শিকদারের হাতে হাত রেখেন প্রফুল্ল চিত্তে। চারপাশে গুঞ্জন উঠে বর্ণর কণ্ঠ থেকে পরবর্তীতে ছিটকে আসা বাক্য কর্ণকঠোর হতেই। আমার প্রাণের চেয়েও প্রিয় যোজন আমার স্বামী আশফিয়ান বর্ণ, আমার প্রিয়দের শীর্ষে যার অবস্থান, আমার শখের পুরুষ। দর্শকের সাথে সাথে সুখ নিজেও স্তম্ভিত। ঠোঁটে হাত রাখে আনমনে, সে তো এসব কিছুই বলেনি। লোকটা নিজের নামে সাফাই গিয়েই চলছে। ধোঁকাবাজ, মিথ্যাবাদী। হাত বাড়িয়ে মুখটা চেপে ধরতে গিয়েও অবস্থানের কথা ভেবে দমে গেল। সুখ সত্যি এসব বলছে নাকি গো? তামির সাহেব গলা খাঁকারি দিয়ে কপালে হাত ঘষে গম্ভীর গলায় বলেন, কি জানি, পাশে পাজিটাকে দেখছো না? পেইন্টিং নিয়ে 1 বছর আগে থেকেই কাজ শুরু হয়েছিল সুখের, আব্বুর সাথে মিলে গোপনে। হঠাৎ একদিন হুটহাট সকলকে সারপ্রাইজ দিয়ে তাক লাগিয়ে দিতে চেয়েছিল সে। আজ তা পূর্ণ হলো। এসব সহ আরও অনেক কিছুই সুখের হয়ে মঞ্চে বলেছে বর্ণ, অনেক ধৈর্য সহকারে। যাওয়ার সময় সুখকে বর্ণর গাড়িতে চড়তে হলো। লোকটাই বাধ্য করেছে। মনের কথাগুলো সবার সামনে কথার মাধ্যমে উপস্থাপন করার জন্য একটা ধন্যবাদ গলা অবধি এসেছিল, কিন্তু মাঝখানে নিজের নামে নিজেই যে সাফাই দিল, তাই কোনো ধন্যবাদ পাওনা নেই আশফিয়ান বর্ণর। দু চোখ খিচে রেলিং শক্ত করে ধরল সুখ। কানের কাছে এখনো বাজছে বর্ণর কথাগুলো, আমি তোর শব্দ হব, ব্যাস তুই আমার কণ্ঠস্বর হয়ে যা। সুইট হার্ট, কথা দিচ্ছি দ্বিতীয়বার কখনো দুঃখ দেব না, অন্য কাউকেও আঘাত করার দুঃসাহস দেখাতে দেব না। এই দেখ, কান ধরছি, প্রথম আর শেষবারের মতো মাফ করে দে ফুল, আমি ভালোবাসতে শিখে গেছি। ঘামছে সুখ থরথর করে। বারংবার কথাগুলো কানের গোড়ায় কেউ যেন চিৎকার করে বলে চলেছে, অতিষ্ঠ করে তুলেছে তাকে। চোখ চিকচিক করে ওঠে। দুহাতে কান চেপে ধরে সুখ চোখ খিসল পূর্ণবার। অসহ্যকর এক যন্ত্রণা বয়ে যাচ্ছে হৃদয়ে। তখনই পিছু থেকে ডাক ছুটে আসে,